আদিবাসী একটা শব্দই তো, কেন এটা জন্ম দিচ্ছে এত তর্ক বিতর্ক সংঘাত সংগ্রামের? আদিবাসী অর্থই বাকি। আদিবাসী কি তাকেই বলা যাবে যে কোনো ভূখণ্ডের আদিবাসিন্দা? জাতিসংঘের হিসাবে কারা আদিবাসী? যাদের নামকরণ নিয়ে এত তর্ক, তারাই বা কোন নামে পরিচিত হতে চায়? নাকি পুরো বিতর্কই ক্ষমতাশীলদের অর্কেস্ট্রেটেড একটা ডিস্ট্র্যাকশন, যাতে আদিবাসীদের আসল অধিকারের ইস্যুর আলাপ পিছিয়ে পড়ে? এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের স্টার এক্সপ্লেইনসে। প্রতিবার যখন আদিবাসী টার্মিনোলজি নিয়ে এই আলাপ শুরু হয়, তখন অনেকের মনেই এই প্রশ্ন দেখা দেয় যে কেন একটা শব্দ নিয়ে এত সমস্যা? ভাষার মধ্যে রাজনীতি কেন ঢুকানো হচ্ছে? সমাজবিজ্ঞানীদের মতে ভাষা কখনোই অরাজনৈতিক না। খুব কাছাকাছি সময়ের একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। রাজাকার নামক আরবি শব্দটির আদি অর্থ স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ার, কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারিকে সহযোগিতা করতে একটা বাহিনী গড়ে ওঠে রাজাকার নামে, যারা এই ভূখণ্ডে ব্যাপক পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যুদ্ধ চলাকালীন এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এই শব্দটি স্বভাবতই নেগেটিভ অর্থ ধারণ করে। শেষ পর্যন্ত রাজাকার একটি গালিতে পরিণত হয়। গত বছর জুলাই গণ অভ্যুত্থানের সময় যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের হেনস্থা করতে রাজাকার বলে সম্বোধন করেন, তখন তৈরি হয় এই আন্দোলনের সবচেয়ে সিগনিফিক্যান্ট প্রতিবাদগুলোর একটি। এটা গেল একটা এক্সাম্পল একটা শব্দের রাজনৈতিক জার্নির। এরকম বহু শব্দ রাজনৈতিক সামাজিক হাতিয়ার হিসেবে পূর্বে ব্যবহৃত হয়েছে এবং এখনো হচ্ছে। এক সময় গণমাধ্যমে শ্লীলতা হানির মতো শব্দ ব্যবহার করা হতো ধর্ষণ বোঝাতে, যেটা ধর্ষকের জায়গায় আঙুল তোলে ভিকটিম বা সার্ভাইভারের দিকে, অ্যাজ ইফ সেটা তার কিছু হারানো, তার ইজ্জত বা সম্মান চলে যাওয়া, লেবেলড হয়ে যাওয়া। ধর্ষিতা ট্যাগেও একই ধরনের সমস্যা আছে। ভাষা তাই অরাজনৈতিক তো নয়, বরং প্রায়ই কাউকে বা কোনো গোষ্ঠীকে হেয় করার ওয়েপেন হয়ে দাঁড়ায় বিভিন্ন রাজনৈতিক মোটিভেশনে। নৃবিজ্ঞানীদের মধ্যে অনেকেরই দাবি উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দগুলো এক ধরনের ডিগ্রেডিং শব্দ বা নিপীড়নের হাতিয়ার। উপজাতি মানে সেই গোষ্ঠী কি সম্পূর্ণ জাতি হওয়ার যোগ্যতা অর্জন করেনি, সে কি সামহাও লেস দেন বাঙালি বা অন্য কোনো জাতি। ক্ষুদ্র নৃগোষ্ঠী বা মাইনর রেস কথাটি নিয়েও একই ধরনের বিপত্তি আছে বলে দাবি করেন নৃবিজ্ঞানীরা। প্রশান্ত ত্রিপুরার মতে রেস ধারণাটি ইটসেলফ সমাজবিজ্ঞানে ভয়াবহভাবে সমালোচিত বর্তমানে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এই সমালোচনা শুরু হয়। সেই জায়গায় দুটি সো কল রেসের মধ্যে একটাকে মাইনর একটাকে মেজর হিসেবে অভিহিত করা সমাজে অলরেডি এক্সিস্টিং অসম ক্ষমতা কাঠামোকে আরও প্রকট করে। অনেকেই এগুলোর জায়গায় ট্রাইব জাতীয় ইংরেজি শব্দ ব্যবহার করার প্রস্তাবনা করেন। ট্রাইব একটি অ্যানথ্রোপোলজিক্যাল ক্যাটাগরি, যার দ্বারা বহু আগে কিছু সোসাইটিকে ডিফাইন করা হতো। কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য যেমন সার্বভৌমত্ব, জনসংখ্যা, ভূখণ্ড ইত্যাদি থাকলে একটি নির্দিষ্ট এরিয়াকে স্টেট বা জাতিরাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়। একইভাবে ধারণা করা হয় কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকলে একটা গোষ্ঠীকে ট্রাইব হিসেবে চিহ্নিত করা যাবে। তবে এই ক্যাটাগরি বর্তমানে নৃবিজ্ঞানে খুবই প্রবলেমেটাইজড, কেননা ধরে নেওয়া হতো ট্রাইব মানব সমাজের উন্নতির একটি ধাপ, এরপর যথাক্রমে আসবে চিফডম, স্টেট ইত্যাদি। এই ধারণা বহু আগেই বিলুপ্ত হয়েছে, কেননা একই সমাজে এই ক্যাটাগরির বিভিন্ন অংশ একই সাথে সাইমultaneously বিরাজ করতে পারে। যেমন ভারত বাংলাদেশের মতো জাতিরাষ্ট্রে লোকাল লেভেলে মহাজনী ব্যবস্থা আছে, যেটা চিফডমের অংশ। আবার সাউথ আফ্রিকার মতো জাতিরাষ্ট্রে ট্রাইবাল চিফদের ভূমিকাও আছে। এই ফ্রেমওয়ার্কটি কলোনিয়াল এবং ইউরোপের আদলে তৈরি করা হয়েছে বলে আখ্যায়িত হয়েছে নৃবিজ্ঞান সহ বিভিন্ন সমাজবিজ্ঞানের ডিসিপ্লিনে। আরেকটি শব্দ হিল পিপল বা হিলম্যান সমতলের আদিবাসীদের প্রতি ইনক্লুসিভ না। এরপর আসে এই প্রশ্ন যে কোনো ক্যাটাগরাইজিং নামে না ডেকে আমরা কি আদিবাসী গোষ্ঠীকে তাদের স্ব নামে ডাকতে পারি নাকি? এখানে সমস্যা তৈরি হয় যখন বিভিন্ন সরকার বাংলাদেশে বসবাসরত আদিবাসী গোষ্ঠীদের সংখ্যা নিয়ে অ্যাগ্রি করতে পারে না এবং বারবার গবেষকরা অভিযোগ তোলেন অনেক জনগোষ্ঠী সরকারি লিস্টে বাদ পড়ে। মানুষ যদি কোন কোন গোষ্ঠী এদেশে থাকে বা থাকে না তা নিয়েই অবগত না হয়, তাহলে তার নাম জেনে তাকে সে নামে ডাকা খুবই দুষ্কর। আবার মেজরিটির ব্যবহার করা নামও অনেক সময় ওই গোষ্ঠীর অরিজিনাল নামের বিকৃতি। যেমন মান্দি জনগোষ্ঠীর প্রচলিত নাম হয়ে গেছে গারো, যদিও এই নাম তাদের নিজেদের দেওয়া নয়। এর পিছিয়ে রয়েছে লম্বা উপনিবেশিক ইতিহাস। যাই হোক, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ট্রাইব, হিল পিপল, যাকে যার নামে ডাকা, এইসবের পর বাকি থাকে সেই কন্ট্রোভার্সিয়াল শব্দ ইন্ডিজেনাস পপুলেশন, যার বাংলা পরিভাষা আদিবাসী। প্রথমেই সবচেয়ে কমন প্রশ্নে আসি, আদিবাসী মানেই কি সে কোনো দেশের আদি বাসিন্দা? নৃবিজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর উত্তর হলো না। কে আগে কে পরে এসেছে কোনো দেশে তার ভিত্তিতে কাউকে আদিবাসী হিসেবে সমাজবিজ্ঞানে এমনকি জাতিসংঘেও ডিফাইন করা হয় না। তারপরেও
কারো মনে যদি প্রশ্ন থাকে কে আসলে এই ভূখণ্ডে প্রথমে এসেছে, তাহলে একজন নৃবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে আমি আপনাকে বলতে পারি এটা নটোরিয়াসলি ডিফিকাল্ট টু ডিটারমাইন। কেন? কারণ জাতিগত ট্রেস খোঁজা একটা খুবই জটিল প্রক্রিয়া। একটা ভিন্ন উদাহরণ থেকে আসি। পাদমা মানিয়ান 1998 সালে হারাপ্পানস অ্যান্ড আরিয়ানস ওল্ড অ্যান্ড নিউ পার্সপেক্টিভস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি নামে একটা রিসার্চ প্রকাশ করেন। সেখানে তিনি তুলে ধরেন মেইন স্ট্রিম বা স্পেসিফিক্যালি ইউরোপিয়ান স্টাডি অফ ইন্ডিয়ান সিভিলাইজেশনে বারবার যে আর্যদের ইনভেশনের কথা বলা হয় হরপ্পা গোষ্ঠীতে, তার অ্যাকচুয়াল কোনো ট্রেস নাই আর্কিওলজিক্যালি। ইভেন অ্যাকচুয়াল বৈদিক টেক্সটেরও কোথাও সরাসরি এটা বলা নাই যে আউটসাইড ইনভেশন ঘটেছিল ভারতীয় উপমহাদেশে। তবে যখন এসব টেক্সট কলোনিয়াল সময়ে ম্যাক্স মুলারের মতো ইউরোপীয় ইতিহাসবিদগণদের হাতে পড়ে, তখন ইনঅ্যাকুরেট ইন্টারপ্রিটেশনের জন্য এই ধরনের ইউরোপীয় হিস্ট্রি তুলে আসে, যে ইউরোপিয়ান হিস্ট্রির বৈশিষ্ট্যই হলো কনকারিং বা যুদ্ধ। ইতিহাস, বিশেষ করে বহু পূর্বের ইতিহাস যেটা জাতিগোষ্ঠীকে ট্রেস করে, সেটা এরকমই কঠিন, আপ টু ইন্টারপ্রিটেশন এবং অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যে লোডেড। আদিবাসী কে? এই ট্রেসিং কষ্টসাধ্য হলেও আদিবাসী কেন পলিটিক্যালি লোডেড, এর একটা উত্তর খোঁজা যেতে পারে। কোনো জাতির সুপিরিয়র ইনফিরিয়র বোধ করা বাদ দিলেও আদিবাসী শব্দ ব্যবহারের কিছু রিয়েল এফেক্ট আছে। জাতিসংঘের অঙ্গ সংস্থা আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO 1989 সালে ইন্ডিজেনাস অ্যান্ড ট্রাইবাল পিপলস কনভেনশন 1989 প্রণয়ন করে এবং 2007 সালে প্রণীত হয় UN ডিক্লারেশন অফ রাইটস অফ ইন্ডিজেনাস পিপলস, সংক্ষেপে UNDRIP। এই কনভেনশনগুলোতে যে দেশগুলো সাইন করে তাদের আদিবাসী গোষ্ঠীদের কিছু নির্দিষ্ট রাইটস দিতে হয়। বিশেষ করে ILO কনভেনশনে আলাদা ভাষা সংস্কৃতি রক্ষা, সেগুলোতে শিক্ষা গ্রহণ করার সফট রাইটসের পাশাপাশি কিছু হার্ড রাইটস আছে যেগুলো ল্যান্ড এবং রিক্রুটমেন্টকে ইনভলভ করে। যেহেতু অনেক আদিবাসী সম্প্রদায় প্রাইভেট প্রপার্টি বা লিখিত দলিলের ধারণা বিরাজমান ছিল না, তাই অনেক আদিবাসী সদস্য কোনো ভূখণ্ডে পরম্পরাগতভাবে বহু পুরুষ ধরে বাস করার পরেও যখন জাতি রাষ্ট্র গঠন করা হয়, তখন তাদের থেকে সেই ভূখণ্ড কেড়ে নেওয়া হয়। কখনো সেটা কেড়ে নেওয়া হয় অপরিচিত স্টেট ল্যাঙ্গুয়েজের জাল দলিল দিয়ে, কখনো বাই শিয়ার ফোর্স। যুক্তরাষ্ট্রে যেমন যুদ্ধের বা অনেকটা একপাক্ষিক ভায়োলেন্ট আক্রমণের মাধ্যমে নেটিভ আমেরিকানদের ল্যান্ড কেড়ে নিয়েছে কলোনাইজার কলম্বাসরা। এসব ইতিহাস এবং তার বর্তমান রেশকে কাউন্টার করার উদ্দেশ্যে এবং সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ILO এই কনভেনশন প্রণয়ন করে বলে ডিক্লেয়ার করা আছে প্রিঅ্যাম্বলে। কিন্তু মাত্র 23টি দেশ এই কনভেনশনে সাইন করেছে এখন পর্যন্ত। বলাই বাহুল্য, বাংলাদেশ এই 23টা দেশের মধ্যে নেই। অনেক সমাজবিজ্ঞানী এবং আদিবাসী অ্যাক্টিভিস্টদের ধারণা এই কনভেনশনের জন্যই বাংলাদেশে একের পর এক সরকার আদিবাসী শব্দটি নিয়ে এত আপত্তি করেছে। কারণ আদিবাসী বলে স্বীকৃতি দিলে সেই স্বীকৃতির জন্য যে রাইটসগুলো আসে আদিবাসীদের, তাও তো দিতে হবে। যেহেতু বাংলাদেশ জাতিসংঘভুক্ত দেশ এবং শুধু জাতিসংঘভুক্ত নয়, নানান ঋণের কারণে জাতিসংঘের প্রতি মুখাপেক্ষী। তবে এই স্বীকৃতি দেওয়ার মূলা এই পর্যন্ত অনেক রাজনৈতিক দল ঝুলিয়েছে তাদের নিজস্ব স্বার্থ হাসিল করতে। যেমন 1993 সালে যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, তখন আদিবাসী বর্ষ উদযাপনের সময় যে স্মরণিকা ছাপানো হয়েছিল, তাতে তৎকালীন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সমর্থন দিয়েছিলেন। কিন্তু এই আওয়ামী লীগই ক্ষমতা গ্রহণের পর 2011 সালে সংবিধানের 15 সংশোধনীতে আদিবাসী শব্দটি সংযোজন করেনি। এমনকি 2011 সালেই এক আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলনে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি সরাসরি বলেন, পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়রা এথনিক মাইনরিটি কিন্তু ইন্ডিজেনাস নয়। কিছুদিন আগে স্কুলের টেক্সট বই থেকে আদিবাসী শব্দটি সমেত গ্রাফিতি মুছে ফেলায় NCTV ঘেরাও কর্মসূচি দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্টরা। সেই কর্মসূচিতে আক্রমণ করে স্টুডেন্টস ফর সভারেনিটি নামের একটি গোষ্ঠী। হতাহত হয় নারী সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী। এই ঘটনার পর 15 বছরে একবারও আদিবাসী শব্দটি উচ্চারণ না করা আওয়ামী লীগ তাদের ফেসবুক পোস্টে আদিবাসী শিক্ষার্থীদের প্রতি সংহতিই জানায় এই শব্দটি ব্যবহার করে। কোনো নিপীড়িত গোষ্ঠীকে নিয়ে এমন রাজনীতি নিদারুণভাবে দুঃখজনক। তবে এই সিলসিলা নতুন নয় এবং তা খুব দ্রুত থেমে যাওয়ারও কোনো লক্ষণ নেই। কাজে এই রাজনীতি নিয়ে জানা এবং জানার চেষ্টা জারি রাখার দায়িত্ব আপনার আমার সহ সব নাগরিকের। জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো বিষয় সর্বশেষ খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন দ্য ডেইলি স্টারের পত্রিকা, ওয়েবসাইট, ইউটিউব ও সোশ্যাল মিডিয়াতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।